বেশ কিছুদিন পর আবারও তোমাদের প্রত্যেককেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। নিশ্চয়ই প্রত্যেকে ভালো রয়েছে। তোমাদের সবার শুভকামনা করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলিতে পড়ানো হয়েছিল, শেষ অংশে যেটুকু পড়ানো হয়েছিল সমুদ্র তরঙ্গের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি। আজকে তোমাদের পড়ানো হবে প্রবাল প্রাচীর সম্পর্কে। এই প্রবাল প্রাচীরগুলো সমুদ্রেই গড়ে ওঠে, আর সামুদ্রিক কার্যকলাপ কিভাবে এই প্রবাল প্রাচীরগুলিকে হ্যান্ডেল করে বা নিয়ন্ত্রণ করে, এইগুলি নিয়ে আজকে আলোচনা। প্রবাল প্রাচীরগুলি সম্পর্কে প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা করার আগে প্রবাল কি, আগে প্রবাল সম্পর্কে জানি। তোমাদের পরীক্ষাতে হয়তো আসতেই পারে যে প্রবাল কি বা প্রবাল কাকে বলে। প্রবাল কি, এইরকম করে শর্ট মার্কের প্রশ্ন 1 মার্কের আসতেই পারে। প্রবাল হচ্ছে সামুদ্রিক এক রকমের কীট, প্রধানত জেলিফিশ গোত্রীয়, যেটাকে আবার সিলেন্টেরাটাও বলা হয়। সিলেন্টেরাটা বা জেলিফিশ গোত্রীয়, জেলিফিশ গোত্রীয় এক প্রকার সামুদ্রিক প্রাণী, যেটাকে আবার পলিপও বলে থাকে বা পলিপস বলে থাকে। আসলে পলিপ আর পলিপস হচ্ছে কীট জাতীয় প্রাণীগুলিকে বলা হয় পলিপস। তো প্রবালের সংজ্ঞা কি? প্রবাল সম্পর্কে একটু আবার বলছি, জেনে না। এক প্রকার সামুদ্রিক কীট, যে এগুলো অগভীর সমুদ্রে বসবাস করে। তাদের দেহটা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থে গঠিত। আমরা ক্যালসিয়াম কার্বনেটকে প্রধানত চুনা পাথর বা চুন জাতীয় পদার্থ নামে জেনে থাকি, বিশেষ করে সেই জিনিসটাই। তাহলে প্রবালের সংজ্ঞা কি হবে? অগভীর সমুদ্রে, অগভীর মানে কি? নয় গভীর, বেশি গভীর নয়, মোটামুটি গভীরতা হবে 55 থেকে 60 মিটারের কাছাকাছি, এইরকম সমুদ্রের গভীরতায় অগভীর সমুদ্রে বসবাসকারী চুন জাতীয় পদার্থে দ্বারা গঠিত এক প্রকার সামুদ্রিক কীট বা পলিপস, যেগুলি সিলেন্টেরাটা বা জেলিফিশ গোত্রীয় প্রাণী, এদেরকেই বলা হয় প্রবাল। আবার বলছি, সংজ্ঞাগুলো খুব সংক্ষেপে লিখবে, ঠিক এইরকম করেই লিখবে। অগভীর সমুদ্রে এই সিলেন্টেরাটা বা জেলিফিশ গোত্রীয় এক প্রকার সামুদ্রিক প্রাণী বা পলিপস, এইগুলো একেই বলে প্রবাল। প্রবাল কিন্তু বিভিন্ন কালারের হতে পারে, যেমন সাদা হতে পারে, গোলাপি হতে পারে, সবুজ হতে পারে, এরকম রঙের হতে পারে। এবার আসি এই প্রবাল বিকাশের একটু প্রবালের আকৃতিগুলো কেমন হয়। প্রবালের আকৃতিগুলো কিন্তু বিভিন্ন আকৃতির হয়, কিছুটা ছাতার আকৃতির হবে, কিছুটা গাছের আকৃতির হয়। প্রধানত এরা সমুদ্রের অন্তঃসাগরীয় মঞ্চ অবস্থান করে বা ডুবন্ত পাহাড়, এদের উপরেই কিন্তু অস্বল্প গভীরতায় বসবাস করে। এরা একসঙ্গে লক্ষ লক্ষ প্রবাল একসঙ্গে বসবাস করে, দিয়ে প্রবাল কলোনি গড়ে তোলে। এবার আসি প্রবাল বিকাশের আদর্শ অবস্থা। সমুদ্রে যে প্রবালগুলো বসবাস করে, এইগুলো কোথায় গড়ে উঠবে? এই যে সামুদ্রিক কীটগুলো রয়েছে, সামুদ্রিক পলিপগুলো,
বা সামুদ্রিক যে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট যে জীবগুলো, যেগুলোকে আমরা প্রবাল বলছি, এইগুলো কোথায় গড়ে ওঠে, এর আদর্শ অবস্থা কি? একটি উষ্ণতার দিকে আসি। যে আমরা জানি যে সমুদ্রে যেহেতু বিকাশ লাভ করে, সব জায়গায় বিকাশ লাভ করতে পারবে না, এজন্য একটা ফেভারেবল বা অনুকূল তাপমাত্রা বা উষ্ণতা দরকার। যেমন সেখানে 22°C হতে হবে তাপমাত্রা, 22 থেকে 22 ডিগ্রি বা সর্বোচ্চ 30°C তাপমাত্রা কিন্তু এরা সহ্য করতে পারে, এর বেশি পারে না। তবে যদি 20 থেকে 22°C হয় তাহলে কিন্তু এর তাপমাত্রা মানে বৃদ্ধির সহায়ক হবে। অবস্থান বা অক্ষাংশের দিকে আসি, যে এই সমস্ত প্রবালগুলো কত ডিগ্রি অক্ষাংশে অবস্থান করে। বিশেষ করে ক্রান্তীয় সমুদ্রে 30° উত্তর থেকে 30° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে, এইগুলো স্থানে এরা এখানে যেহেতু সমুদ্রের জলের উষ্ণতা 22°C কাছাকাছি থাকে, যত উত্তর দিকে যত দক্ষিণ দিকে যায় এই সমস্ত জায়গাগুলিতে তত কিন্তু তাপমাত্রা কমতে থাকে। এই জন্য শীতল সমুদ্রে কিন্তু প্রবাল বিকাশ লাভ করে না। কেবলমাত্র উষ্ণ সমুদ্রে যার উষ্ণতা 22°C কাছাকাছি হবে এবং অবশ্যই তার অক্ষাংশটা উত্তর 30° বা 25°C, মানে 25° অক্ষাংশ হয়তো থাকতে পারে। তবে 30 থেকে 25 জেনারেলি 30° উত্তর থেকে 30° দক্ষিণ বা 25° উত্তর থেকে 25° দক্ষিণ, এইরকম অক্ষাংশের মধ্যবর্তী স্থানে 22°C বা কাছাকাছি উষ্ণতাযুক্ত অবস্থানে গড়ে ওঠে। 3 নম্বরে আসি গভীরতা। এই প্রবালগুলো কিন্তু বেশি গভীরতায় বসবাস করতে পারে না। বিশেষ করে 200 ফিট গভীরতাতে এরা কিন্তু বিকাশ লাভ করতে পারে, বা এটা যদি ফ্যাদামে বলা যায় তাহলে এটা কিন্তু বিশেষ 25 থেকে 27 ফ্যাদাম, 25 থেকে 27 ফ্যাদাম। মিটারে যদি বলা যায় তো 55 থেকে 60 মিটার, এরকম মিটার গভীরতায় এরা বসবাস করতে পারে, একসঙ্গে গড়ে উঠতে পারে, বিকাশ লাভ করতে পারে। এবার আসি পলিমুক্ত জল। সমুদ্রের জলে যদি পলিমুক্ত স্বচ্ছতা যদি থাকে তাহলে কিন্তু প্রবাল বেশি পরিমাণে বিকাশ লাভ করতে পারে। যদি পলির পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু প্রবাল বেঁচে থাকতে পারবে না। এই জন্য নদী যেখানে সমুদ্রে মিশে সেখানে কিন্তু প্রবাল গড়ে ওঠে না। এভাবে একটা হয়তো প্রশ্ন দিতেই পারে 2 মার্কের, যে নদী মোহনায় প্রবাল কেন গড়ে ওঠে না? এর কারণটা হচ্ছে নদী মোহনায় প্রচুর পরিমাণে পলি থাকে মোহনার জলে, এই জন্যই গড়ে উঠতে পারে না। তাহলে পলিমুক্ত জল লাগবে। তারপরে দেখো 5 নম্বরে লবণতা। সমুদ্রের জলে লবণতার পরিমাণ কিন্তু সব জায়গাতে সমান নয়। অ্যাভারেজলি সমুদ্রের জলের লবণতার পরিমাণ কিন্তু 36%। 36% মানে কি? যে 1 লিটার জল বা 1000 গ্রাম জল যদি আমি বাষ্পীভূত করি তাহলে কিন্তু 35 গ্রাম লবণ বেরোবে। ব্যাপারটা বুঝতে পারছো যে 1000 গ্রাম জলকে যদি আমি বাষ্পীভূত করে দিই তাহলে 35 গ্রাম লবণ বেরোবে। এটা হচ্ছে অ্যাভারেজ। আর এই প্রবাল গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু এইরকম যদি অ্যাভারেজলি তার লবণতা থাকে তাহলেই কিন্তু ভালো পরিমাণে গড়ে উঠতে পারে। তবে এখানে জেনারেলি 27 থেকে 40% এইরকম লবণতা যুক্ত অবস্থানে কিন্তু প্রবালগুলো বেশি গড়ে উঠতে পারে, এর আদর্শ অবস্থা। এর থেকে যদি লবণের পরিমাণ কম হয় তাহলেও হবে না, এর থেকে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলেও কিন্তু প্রবাল গড়ে উঠবে না। এরপরে দেখো সমুদ্র স্রোত 6 নম্বরে। শুধু সমুদ্র স্রোত নয়, সমুদ্র স্রোতের সঙ্গে সমুদ্র তরঙ্গ। আমরা জানি এগুলো যেহেতু প্রাণী, এক প্রকার কীট, এদের বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণ অক্সিজেন দরকার, প্রচুর পরিমাণ খাবার দরকার। যদি এই সমুদ্র স্রোত প্রবাহিত হয় বা তরঙ্গগুলো যদি জলটা উপর নিচে ওঠানামা করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন আর খাদ্য সরবরাহ ভালো হয়। এই জন্যে যেখানে সমুদ্র স্রোত রয়েছে, সমুদ্র তরঙ্গ রয়েছে, সেখানেই কিন্তু
প্রবালগুলো গড়ে উঠতে পারে। 7 নম্বরে দেখো অন্তঃসাগরীয় মঞ্চ, অন্ত মহাসাগরীয় মঞ্চ। আগে জানি যে অন্ত মহাসাগরীয় মঞ্চ কি? সমুদ্রের তলদেশে এক প্রকারের ডুবন্ত পাহাড় অবস্থান করতে পারে, বা ডুবন্ত প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে বুঝতেই পারছো, মঞ্চ। মঞ্চের বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? পার্শ্ববর্তী জায়গা থেকে উঁচু। তোমরা প্ল্যাটফর্ম, ট্রেনের প্ল্যাটফর্ম দেখেছো, বা মঞ্চ দেখেছো কোনো প্রোগ্রামের, স্কুল কলেজ বা বিভিন্ন স্থানে হয়ে থাকে যে মঞ্চগুলো সব জায়গায় বিশেষ করে কোনো একটা স্থান থেকে উঁচু হয়। ঠিক এইরকমই সমুদ্রের তলদেশে যদি এইরকম মঞ্চ অবস্থান করে, ডুবন্ত মঞ্চ, যাকে জলমগ্ন অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই মঞ্চের গভীরতা যদি 60 মিটারের কাছাকাছি হয়, তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে এই পলিপস বা প্রবালগুলো গড়ে উঠতে পারে। এরপরে আসি প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ আমরা মাধ্যমিকে পড়াশোনা কিন্তু করেছি যে ভারতবর্ষের একটি প্রবাল দ্বীপের নাম লেখো, তাহলে কিন্তু আমরা লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জের নামগুলো বলেছি। আসলে প্রবাল দ্বীপ কি? এই যে প্রবালগুলো সমুদ্রে একসঙ্গে প্রচুর পরিমাণে জন্মায়, যাদের দেহটা চুন জাতীয় অথবা ডলোমাইট জাতীয় পদার্থে, যেগুলো বিশেষ করে গলে যেতে পারে কোনো অ্যাসিডের সংস্পর্শে আসলে বা সাধারণ জলের সংস্পর্শে আসলে গলে যেতে পারে। তো এই ধরনের প্রবালগুলো সমুদ্রে বসবাস করে একসঙ্গে। এগুলো কীট। এদের প্রবালের দেহটা উপরের অংশে চুন জাতীয় পদার্থে দ্বারা গঠিত থাকে, যাতে বাইরের শত্রু কিন্তু এরাকে আক্রমণ না করতে পারে। শক্ত খোলাস জাতীয়, যেমন শামুক দেখেছো, ঝিনুক দেখেছো, ঠিক সেই রকম জাতীয়। তাদের দেহটা শক্ত খোলাসে গঠিত। এরা যখন মানে একসঙ্গে প্রচুর পরিমাণে মারা যায়, এরা একসঙ্গে বাস করলে এদেরকে প্রবাল কলোনি বলে। এদের একসঙ্গে প্রচুর পরিমাণ কোরালগুলো মারা যায়। এইভাবে দীর্ঘদিন ধরে যখন কোরালগুলো সমুদ্রের তলদেশে মারা যাবে, একসময় কি হবে, এই প্রবালগুলো একটা পাহাড় গড়ে তুলবে সমুদ্রের তলদেশে। এই প্রবালগুলো ধীরে 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 সমুদ্রের জলতল ছুঁয়ে ফেলবে। ধরো এটা হচ্ছে একটা সমুদ্র, এই সমুদ্রের মাঝে এইরকম করে একটা দ্বীপ কিন্তু সমুদ্র জল ছুঁয়ে ফেলেছে। এটা বিশেষ করে ছুঁয়ে ফেলেছে এই কোরালগুলো এর তলদেশে। ধরো এর তলদেশে কোরালগুলো জমতে শুরু করেছে, জমতে জমতে একসময় সমুদ্রের জলতল ছুঁয়ে ফেলে। এটা সমুদ্র, এরকম জলতল ছুঁয়ে ফেলেছে। এই সমুদ্রের উপরে দ্বীপ আকারে অবস্থান করছে। এই রকম দ্বীপগুলোকে বলা হয় প্রবাল দ্বীপ। প্রবাল দ্বারা গঠিত দ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ। যেমন আমাদের ভারতবর্ষের লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ প্রবাল দ্বারা গঠিত। এগুলো কিন্তু কোনো রকমের কোনো পলি বা কোনো ম্যাগমা দ্বারা গঠিত নয়। এগুলো প্রবালগুলো জন্মেছে, ধীরে ধীরে মরে মরে একসময় সমুদ্রের জলতল ছুঁয়ে ফেলেছে। এইরকম করে একটা উদাহরণ দিবে যে প্রবাল ধীরে ধীরে প্রচুর পরিমাণে প্রবালগুলো সমুদ্রের তলদেশে মৃত্যুর ফলে তাদের দেহগুলো সঞ্চিত হয়ে যখন দ্বীপের আকৃতি ধারণ করে, এই দ্বীপগুলোকে বলা হয় প্রবাল দ্বীপ। যেমন ভারতবর্ষের লাক্ষা ও মিনিকয় দ্বীপ। এরপরে আছে প্রবাল প্রাচীর, যেটাকে ইংরেজিতে বলা হয় কোরাল রিফ। তাহলে প্রবাল প্রাচীর কি? এই প্রবালগুলো দীর্ঘদিন ধরে সমুদ্রের তলদেশে বসবাস করে, প্রচুর পরিমাণে মারা যাওয়ার ফলে কি হয়, এক প্রকারের প্রাচীর গড়ে তোলে সমুদ্রের তলদেশে। এই প্রাচীরগুলোকে বলা হয় প্রবাল প্রাচীর। প্রাচীরগুলো কিভাবে হয়? এই প্রবাল
ক্লিয়ার হয়ে যাবে। তো এর প্রকারভেদ বা শ্রেণী বিভাগে আসি, তাহলে বুঝে যাবে প্রবাল প্রাচীরগুলো কিভাবে গড়ে ওঠে। তখন এর যে কনসেপ্টটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। আবার বলছি, সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে প্রবাল জন্ম লাভ করে এবং এদের দেহ মৃত্যু পরে দেহাংশগুলো জমে জমে যখন বৃহৎ আকৃতির প্রাচীর গড়ে তোলে, এই প্রাচীরগুলোকে বলা হয় প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীর রয়েছে, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে থাকবে, যে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, একটি উল্লেখযোগ্য প্রবাল প্রাচীরের উদাহরণ। প্রবাল প্রাচীরের প্রকার ভেদে আসি। ধরো এটা সমুদ্র, এটা স্থলভাগ। প্রবাল প্রাচীর বিশেষ করে 3 রকমের: প্রান্তীয় প্রবাল প্রাচীর, 2 নম্বর প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, 3 নম্বর অ্যাটল। আবার বলছি, প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, তারপরে অ্যাটল। এই প্রান্তীয় প্রবাল প্রাচীর সম্পর্কে একটু দেখো কিভাবে হয়। এই প্রান্তীয় প্রবাল প্রাচীরকে আবার ফ্রিঞ্জিং রিফও বলা হয়। ফ্রিঞ্জিং রিফ, ফ্রিঞ্জিং রিফ। রিফ ফ্রিঞ্জিং রিফও বলা হয়। এই ফ্রিঞ্জিং রিফ বা প্রান্তীয় প্রবাল প্রাচীর কি? দেখো, এটা হচ্ছে মহাদেশ, এটা মহাদেশ, এটা মহাদেশের প্রান্ত ভাগ। এটা মহাদেশের প্রান্ত ভাগ। এই প্রান্ত ভাগে ধীরে ধীরে এইরকম জায়গাতে প্রান্তে, একদম প্রান্ত দেশে ধীরে ধীরে এইগুলোতে এই প্রবালগুলো মরছে আর ধীরে ধীরে তাদের দেহাংশগুলো জমতে জমতে এক সময় এইগুলো কিন্তু সমুদ্রের জলতল ছুঁয়ে ফেলেছে। এটা হচ্ছে মহাদেশ। মহাদেশের সমান্তরালে, মহাদেশের উপকূলের সমান্তরালে ধীরে ধীরে এর গভীরতা কম, এটা সমুদ্রের মঞ্চ, যেটা সমুদ্রের তরঙ্গ কর্তিত মঞ্চ। সমুদ্রের গভীরতা কমে গেছে, যেটাকে মহিষোপনাঞ্চল বলা হয়। এটা তরঙ্গ কর্তিত মঞ্চ পুরোপুরি নয়, এটা হচ্ছে মহিষোপনাঞ্চলের গভীরতা কিন্তু কম হয়। এইটুকু অংশে উপকূলের সমান্তরালে যখন প্রবাল প্রাচীরগুলো লম্বা হয়ে উপকূলের সমান্তরালে গড়ে উঠবে, এইরকম প্রবাল প্রাচীরগুলোকে বলছে প্রান্তীয় প্রবাল প্রাচীর। প্রান্তীয় কেন? মহাদেশের প্রান্তভাগে এবং উপকূলের সমান্তরালে। অনেক সময় এই প্রবাল প্রাচীরের পার্শ্ববর্তী স্থানে ছোটখাটো এখানে কিন্তু জলাভূমি থাকতে পারে। খুব বড় জলাভূমি নয়, খুব ছোটখাটো জলাভূমিগুলো থাকতে পারে। এইরকম অংশগুলো অনেক সময় ভরাট হয়ে যেতে পারে, কারণ সমুদ্র স্রোত কিন্তু ভেতরের দিকে আর পৌঁছাবে না। তখন কি হয়, ধীরে ধীরে এই সমস্ত অংশে প্রবালগুলো কিন্তু খাদ্যের আর অক্সিজেনের অভাবে কিন্তু মারা যায়। এই সমস্ত অংশটা কিন্তু ধীরে ধীরে ভরাট হয়ে যায়। অবশ্যই এখানে যদি যখন ছোট জলাভূমিটা থাকে তখন সেটাকে বলা হয় লেগুন। এই মহাদেশের প্রান্তভাগে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা প্রবাল প্রাচীর, উপকূলের সমান্তরালে গড়ে উঠবে। এই ধরনের প্রবাল প্রাচীরগুলোকে বলবে প্রান্তীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিফ। এরপরে দ্বিতীয় আসি, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ। ইংরেজিতে বলা হয় ব্যারিয়ার রিফ। ব্যারিয়ার মানে কি? প্রতিবন্ধক বা বাধা বা প্রিভেন্ট। এইগুলো কিরকম হয়? ধরো এইরকম ভাবেই মহাদেশটা এইরকম ভাবে রয়েছে। এটা সমুদ্র, একটু ভেতরের দিকে, সমুদ্রের ভেতরের দিকে এইরকম জায়গাতে, উপকূল ভাগ থেকে একটু ভেতরের দিকে
যখন প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে, লম্বা হয়ে গড়ে উঠতে পারে। এই ধরনের প্রবাল প্রাচীরগুলোকে বলবে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। প্রান্তীয় প্রবাল প্রাচীর কোনটা? একদম মহাদেশের প্রান্তভাগে, আর এটা কিন্তু প্রান্তভাগে নয়, উপকূল থেকে একটু সমুদ্রের দিকে বেশি গভীরতায়, বেশি একটু ডিস্টেন্সে, দূরত্বে, কিন্তু উপকূলের সমান্তরালেই হবে, উপকূলের সমান্তরালেই হবে। একে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কেন বলা হয়? যে সমুদ্রের দিকে যে সমুদ্রের তরঙ্গ বা সমুদ্রের স্রোতগুলো আছে, এইগুলো কিন্তু এই মধ্যবর্তী স্থানে যে এই বড় জলাভূমিরা অবস্থান করে, এখানে কিন্তু পৌঁছাতে দেয় না, বাধা প্রদান করে। এই ধরনের প্রবাল প্রাচীরকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীরগুলো কিভাবে গড়ে ওঠে? সমুদ্রের তলদেশে এখানে ধীরে ধীরে যদি কোনো ডুবন্ত পাহাড় অবস্থান করে তলদেশে, বা মঞ্চের গভীরতা যদি কম হয়, তাহলে কিন্তু এরা ধীরে ধীরে বিকাশ লাভ করে, এবং বিকাশ লাভ করার ফলে কি হয়, এদের বিশেষ করে যে সমস্ত প্রবালগুলো মারা যায়, তাদের উপরে আবার নতুন করে প্রবাল জন্ম নেয়। এইভাবে করতে করতে এরা কিন্তু অনেক এই সময় জলতল ছুঁয়ে নেয়। এটা কিন্তু লম্বা হয়ে চারিদিকে থাকতে পারে, লম্বা হয়ে চারিদিকে। ঠিক এইরকম ভাবে, ধরো এরকম ভাবে একটা সমুদ্রের পাহাড় রয়েছে, সামুদ্রিক পাহাড় বা ভূখণ্ড, এভাবে ভূখণ্ড রয়েছে, আর এটা সমুদ্রের চারিদিকে এইরকম করে গড়ে উঠতে পারে। ধরো এগুলো হচ্ছে প্রবাল প্রাচীর। তো এইরকম ভাবে প্রতিবন্ধক, দেখো একটা দ্বীপ, একটা সামুদ্রিক একটা দ্বীপ, এই সামুদ্রিক দ্বীপটার চারপাশে প্রবাল প্রাচীর গুলো গড়ে উঠেছে। ঠিক এইভাবে গড়ে উঠেছে, তার সমুদ্র স্রোতগুলো, সমুদ্রের তরঙ্গগুলো ভেতরের দিকে পৌঁছাতে সেরকম পারে না। এই জন্য একটা দ্বীপকে চারিদিক দিয়ে বন্ধক করে দিয়েছে। এই জন্য এই ধরনের প্রবাল প্রাচীরগুলোকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এই ধরনের প্রবাল প্রাচীর কিন্তু এইভাবে গড়ে ওঠে। এইটা ধরো একটা পাহাড় মঞ্চ, এর চারিদিকে গড়ে ওঠে। এটা হচ্ছে এক পার্শ্ববর্তী চিত্র, এটা কিন্তু পুরোপুরি ভাবে উপর থেকে চিত্র। এইরকম ভাবে প্রবাল প্রাচীরগুলো কিন্তু, এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে। তো প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের উদাহরণ কি? গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে। তোমরা দেখবে অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়ার এইরকম অংশে একটি প্রবাল প্রাচীর গড়ে উঠেছে, এর নাম গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ, এর দৈর্ঘ্য কিন্তু প্রায় 2000 কিলোমিটার। এর দৈর্ঘ্য প্রায় 2000 কিলোমিটার লম্বা। এই গ্রেট ব্যারিয়ার রিফে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে প্রশান্ত মহাসাগরে বা ওশিয়ানিয়া, এটা এখানে রয়েছে অস্ট্রেলিয়া, এখানে নিউজিল্যান্ড। তো অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে রয়েছে। এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের আর ওই ভূখণ্ডের মাঝ বরাবর যে অংশটা অবস্থান করে জলাভূমিটা, এইটা এই যে জলাভূমিটা রয়েছে, এই জলাভূমিটাকে বলা হয় লেগুন। এটাকেই বলা হয় লেগুন। আমরা চিল্কা হ্রদের নাম শুনেছি ভারতবর্ষের। এই চিল্কা হ্রদ হচ্ছে একটি উপহ্রদ। এই চিল্কা হ্রদের মুখে সমুদ্রের দিকে এইরকম ধরনের একটা কিন্তু প্রতিবন্ধক প্রবাল প্রাচীর গড়ে উঠেছে। এই জন্যে সমুদ্র থেকে এই চিল্কা হ্রদটি কিন্তু আলাদা হয়ে গেছে। আর এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মাঝ বরাবর এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা জন্মায় বা বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। এই জন্য কিন্তু এই ওই অংশটাকে বলা হয় আবার উদ্যানও গড়ে উঠতে পারে। যেমন চিল্কা হ্রদের পার্শ্ববর্তী স্থানে একটি ন্যাশনাল পার্ক গড়ে উঠেছে বা জাতীয় উদ্যান গড়ে উঠেছে।
এরপরে আসি অ্যাটল। খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত শ্রেণী বিভাগগুলো, প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষাতে আসেই। অ্যাটল কি? এখানে দেখো চারিদিক ঘিরে রয়েছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। তাহলে প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের সংজ্ঞা কি? যখন কোনো একটি সমুদ্র, কোনো একটা মহাদেশকে বা কোনো একটা দ্বীপকে চারপাশে সমুদ্রের ভেতর উপকূল ভাগ থেকে দূরের দিকে কোনো দ্বীপকে কেন্দ্র করে উপকূল ভাগ থেকে সমুদ্রের কিছুটা ভেতরের দিকে তার চারপাশে যদি প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাহলে তাকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা গ্রেট ব্যারিয়ার। যার মানে একটু উদাহরণ দিতে পারো যে গ্রেট ব্যারিয়ার রিফ। এই অ্যাটল কি? এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলো কিন্তু পরবর্তীকালে অ্যাটলে পরিবর্তন হয় বা পরিণত হয়ে যায়। তবে এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর থেকে অ্যাটলের মানে গড়ে ওঠার কারণটা কিন্তু একটু আলাদা। এইগুলো কিভাবে গড়ে ওঠে? ধরো এরকম ভাবে একটা সমুদ্র রয়েছে, সমুদ্র, আর এর তলদেশে এরকম ভাবে একটা ডুবন্ত পাহাড় রয়েছে, মৃত আগ্নেয়গিরি। পাহাড়টি এক সময় ভূপৃষ্ঠ ছুঁয়েছিল, সমুদ্র জলতল ছুঁয়ে অবস্থান করছিল। আর এরই চারপাশে এইদিকে এরই চারপাশে কিন্তু প্রবালগুলো জন্মাতে শুরু করেছে। এইভাবে ডুবন্ত পাহাড়ে বা মৃত আগ্নেয়গিরি, ডুবন্ত পরিপূর্ণভাবে ডুবন্ত প্রথমে থাকে না, এর কিছুটা অংশ সমুদ্রের উপরের দিকে অবস্থান করবে এবং এই ডুবন্ত মঞ্চের উপরে এই চারপাশে কিন্তু এর চারপাশে প্রবালগুলো বিকাশ লাভ করবে আর ধীরে ধীরে মরবে, আর তাদের দেহগুলো সঞ্চিত হতে হতে এক সময় কিন্তু এইরকম রূপ ধারণ করে। কারণ এর মাথাটা কেবলমাত্র জেগে থাকে আর চারিদিকে কিন্তু এইরকম ভাবে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কিন্তু গড়ে ওঠে। এক সময় কি হয়, এই প্রবালের চাপে এই মৃত আগ্নেয়গিরিটা কিন্তু এক সময় সমুদ্রের জলতলে ধীরে ধীরে ডুবে যায়, তলার দিকে গিয়ে এটা নিশ্চিহ্ন হয়ে পড়ে। কেবলমাত্র চারপাশে কিন্তু এইরকম ধরনের আংটির মতো বা অঙ্গুরীয় আকার প্রাচীর গড়ে ওঠে। এই ধরনের অঙ্গুরীয় আকার আকৃতির প্রবাল প্রাচীরগুলোকে বলা হয় অ্যাটল। তাহলে এই সংজ্ঞাটা কি হবে? কোন মৃত আগ্নেয়গিরি বা দ্বীপের চারপাশে যে প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে, এক সময় এইগুলো পরস্পরের সঙ্গে জোড়া লেগে মাঝ বরাবর দ্বীপটি বা যে মৃত আগ্নেয়গিরিটি অবস্থান করে সেটি সমুদ্রের জলের তলায় ডুবে যাওয়ার পরে যে আংটি আকৃতির যে প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে সেটাকে বলছে অ্যাটল। এক কথায় কি, তাহলে অঙ্গুরীয় আকৃতির বা আংটির আকৃতির বলয় আকারে যখন প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠে তখন তাকে অ্যাটল বলে। আবার বলছি, আংটি আকৃতির বা অঙ্গুরীয় আকৃতিতে বা বলয় আকৃতিতে যখন প্রবাল প্রাচীরগুলো কোনো অন্তঃসাগরীয় বা ডুবন্ত পাহাড়কে কেন্দ্র করে বিকাশ লাভ করে তখন এই ধরনের প্রবাল প্রাচীরগুলোকে বলছে অ্যাটল। এই গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাটলের নাম রয়েছে, যেমন ফুনাফুটি অ্যাটল, একটা গুরুত্বপূর্ণ যদি অ্যাটলের নাম চাই তাহলে কিন্তু অবশ্যই এই ফুনাফুটি অ্যাটলের নাম বলবে। এই অ্যাটলগুলো কিন্তু একটা প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ রয়েছে, দ্বীপের নাম হচ্ছে ক্যারোলিন দ্বীপ।
এই ক্যারোলিন দ্বীপের চারপাশে কিন্তু এরকম ধরনের অ্যাটল রয়েছে, চারিদিক দিয়ে ঘেরাও। দ্বীপটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে সমুদ্রের তলদেশে যায়নি। এইরকম ভাবে প্রবাল প্রাচীরের প্রকারভেদ কিন্তু 5 মার্কের পরীক্ষাতে আসতেই পারে। 1 মার্কের আসবে শর্ট মার্কে, সংক্ষেপে ফোনাফুট একটি গুরুত্বপূর্ণ অ্যাটলের উদাহরণ দাও, ফোনাফুটিও অ্যাটল, এরকম করে মানে এর নামটা লিখবে। যদি গ্রেট ব্যারিয়ার রিফ চাই, এটা কিসের উদাহরণ? এটা হবে প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের উদাহরণ, বা একটি গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীরের উদাহরণ দাও। গ্রেট ব্যারিয়ার রিফ কোনটা কোথায় অবস্থান করে? প্রশান্ত মহাসাগরে, অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে। এরকম করে অ্যান্সার গুলো দিতে হয়। চাইতে পারা ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লিখো, তাহলে লাক্ষাদ্বীপ, এরকম করে একটা অ্যান্সার লিখবে। ভারতের কোথায় প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলো দেখা যায়, ঠিক এরকম ভাবে হয়তো একটা প্রশ্ন চাইতেই পারে। যদি খুব কঠিন প্রশ্ন করে তাহলে কিন্তু ভারতবর্ষে যে প্রক প্রণালী রয়েছে, শ্রীলঙ্কা আর ভারতের মাঝে প্রক প্রণালীতে রয়েছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, কিন্তু সেইগুলো গুরুত্বপূর্ণ নয়। এরপরে আসি যে প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্যগুলো কি। এখানে একটা কথা বলতে ছুটেছে যে প্রবাল বিকাশের আদর্শ অবস্থা আর প্রবাল প্রাচীর বিকাশের আদর্শ অবস্থা বা অনুকূল অবস্থা বা গড়ে ওঠার শর্তগুলো সেম। যেহেতু প্রবাল দিয়ে প্রবাল প্রাচীর গুলো হয়, আসলে প্রবালগুলো জমে জমে প্রাচীর আকৃতি ধারণ করে, সেইগুলোকে প্রবাল প্রাচীর বলা হয়। এই প্রবালের বৈশিষ্ট্যগুলো কি? প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য কি? প্রবাল প্রাচীর বা প্রবাল, তো যাহা প্রবালের বৈশিষ্ট্য সেটাই প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য হওয়ার কথা। যদি প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য কি বা প্রবালের বৈশিষ্ট্য কি এরকম করে পরীক্ষাতে দেয়, তাহলে কি লিখবে? দেখো, প্রথমেই বলেছি যে প্রবালগুলো কোথায় গড়ে ওঠে, এটা অবস্থান বলবে। অবশ্যই অবস্থানটা হবে এই 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে। অবশ্যই একটা অবস্থান দিবে, অবস্থান পয়েন্ট। দেখো আমি পয়েন্টগুলো করে দিয়েছি, পয়েন্টগুলো এইভাবেই দিবে। রং, এই রংগুলো কি রকমের হয়? প্রবালগুলো যে সমুদ্রে গড়ে ওঠে, প্রচুর পরিমাণে একসঙ্গে জন্ম লাভ করে, এই রংগুলো সাদা, গোলাপি, তারপরে নীল রঙের এইরকম ধরনের হয়ে থাকে, বা সবুজ ধরনের হয়ে থাকে। কালো রঙের হয় না, ছাড়া বিভিন্ন কালো রং ছাড়া বিভিন্ন কালার বা রং বেরঙের হতে পারে। আকৃতি, এর আকৃতিগুলো একটু আগেই বললাম যে আকৃতিগুলো মোটামুটি ভাবে গাছের আকৃতির হয়, বা কখনো কখনো জেলিফিশের আকৃতির হয়, জেলিফিশ বা পলি আকৃতির, বা কিছু গোলাকৃতির ব্যাঙের ছাতার মতো হয়ে গড়ে উঠতে পারে। এইগুলোর আকৃতি কিছুটা স্পঞ্জের মতো হয়। স্পঞ্জ তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, সমুদ্রে এক প্রকারের মানে চলাফেরা করতে অক্ষম প্রাণী মধ্যে পড়ে। এদের গঠনটা কিরকম? এদের যে শরীরটা যেহেতু চুনা পাথর দ্বারা গঠিত বা ক্যালসিয়াম কার্বনেট, এরা শরীর থেকে ক্রমাগত ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, দিয়ে শরীরের উপরে খোলাস তৈরি করে। এই জন্য বিশেষ করে এদের গঠনটা কিন্তু চুনা পাথর, গঠনটা চুনা পাথর দ্বারা গঠিত হয়। প্রবালের দেহটা চুনা পাথর, তারপরে ডলোমাইট, জাতীয় পদার্থে গঠিত হয়। আর এই প্রবাল প্রাচীরগুলো কিন্তু ছোট বড় বিভিন্ন আকৃতির হতে পারে, সেটা তোমরা এখানে দেখবে। বিভিন্ন শ্রেণী বিভাগ হতে পারে, প্রান্তীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক, অ্যাটল, এইরকম ভাবে দিতে পারে, এরকম আকৃতিতে গড়ে উঠতে পারে। জীব বৈচিত্র্য, এই প্রবাল প্রাচীরে অসংখ্য জীব বৈচিত্র্যতা দেখা যায়। বিশেষ করে এক একটা প্রবাল প্রাচীর যেখানে গড়ে ওঠে সেখানে 10 লক্ষ প্রজাতির প্রবাল দেখতে পাওয়া যেতে পারে। এক প্রকার বা দুই প্রকারের নয়, 10 লক্ষ প্রকার। ব্যাপারটা বুঝতেই পারছো, এর প্রকারটা কত রকম। মানে একটা প্রবালের সঙ্গে অপর প্রবালের কিন্তু আলাদা থাকতে পারে। মানে একটা প্রবাল প্রাচীর যেখানে গড়ে ওঠে 10 লক্ষ প্রজাতির, 10 লক্ষটা নয়, 10 লক্ষ প্রজাতির প্রবাল গড়ে উঠতে পারে। এতটা বৈচিত্র্যতা থাকার কারণে
কিন্তু এই প্রবালগুলোকে বলা হয় গভীর সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয়। এই প্রবাল প্রাচীরগুলোকে বলা হয় গভীর সমুদ্রের বা সমুদ্রের বৃষ্টি অরণ্য, সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয়। এতটা বৈচিত্র্যতা থাকে তাদের, প্রায় 10 লক্ষ প্রজাতির প্রবাল একসঙ্গে গড়ে উঠতে পারে। যাই হোক, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ো। এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রবাল কি, আসতে পারে প্রবাল প্রাচীর বা প্রবাল বিকাশের আদর্শ অবস্থাগুলো কি, ঠিক এইভাবেই লিখবে। প্রবাল দ্বীপ কাকে বলে, বা ভারতবর্ষে একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও, ঠিক এরকম করে চাইতে পারে। প্রবাল প্রাচীর কাকে বলে, প্রবাল প্রাচীরের প্রকারভেদ 5 মার্কের হাতে দিতে হবে। যদি 5 মার্কের চাই, সংজ্ঞাটা যদি না চাই, অবশ্যই আগে সংজ্ঞা দিতে হবে, তারপরে এই শ্রেণী বিভাগগুলো দিতে হবে এবং চিত্র সহ দিতে হবে। আমি যেভাবে চিত্রগুলো অঙ্কন করেছিলাম ঠিক সেই রকম ভাবে দিতে হবে। তারপর প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য যদি চাই তাহলে দিতে, প্রবাল বা প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য যদি চাই তাহলে ঠিক এইভাবে দিতে। প্রবাল প্রাচীরে যদি বৈশিষ্ট্যটা থাকে তাহলে অবশ্যই প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগটাও দিয়ে। প্রবাল প্রাচীরগুলো বিভিন্ন আকৃতির হয়, শ্রেণী বিভাগগুলো হয়। আকৃতিগুলো হয়তো গঠনগুলো দিবে, যে চুনাপাথর ডলোমাইট দ্বারা গঠিত, অবস্থান কোথায় হয়, রং কোথায় হয়, ঠিক এইরকম ভাবে দেবে। যে উদ্ভিদের আকৃতির হয়, এরা এক প্রকারের সামুদ্রিক প্রাণী, এই আকৃতির দিকে কথাগুলো দিবে। এরা সামুদ্রিক এক প্রকারের পলিপ বা কীট বা সামুদ্রিক প্রাণী। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।